ভাবুন তো, একজন সিরিয়াল কিলার যে খুন করার পর পালায় না, বরং নিজেই পুলিশকে ক্লু পাঠায়, নিজের সিম্বল বানায় আর পুরো শহরকে একটা গেমে পরিণত করে। আর এটা একটা সত্যি ঘটনা। আজকের মুভি জোডিয়াক। 4 জুলাই 1969 ক্যালিফোর্নিয়ার ভ্যালেজো শহরে ডার্লিন ফেরিন নামের একটি মেয়ে, মাইক ম্যাথিউ নামের একটি ছেলে একটি গাড়িতে বসে গল্প করছিল, এবং তখনই বেশ কিছু ছেলে তাদেরকে বিরক্ত করে এবং তাদের গাড়িতে গুলি ফায়ার করে। মাইক চিৎকার করে তাদেরকে এখান থেকে তাড়িয়ে দেয়। এই পর্যন্ত সব কিছু স্বাভাবিক ছিল, কিন্তু এরপর এই পরিস্থিতি খারাপ হয়ে যায়। তাদের গাড়ির পিছনে অন্য একটা গাড়ি এসে দাঁড়ায়। মাইক আগের ছেলেগুলোকে চিনত, কারণ তারা সবসময় তাকে বিরক্ত করে, কিন্তু এই ব্যক্তিকে সে চিনতে পারে না। কিন্তু ডার্লিং যখন গাড়িটা দেখে, তখন সে কিছু একটা বুঝতে পেরে চুপ হয়ে যায়। মাইক যখন জিজ্ঞাসা করে সে কি এই ব্যক্তিকে চেনে, সে কিছুই বলে না। গাড়িটা এখান থেকে চলে যায় এবং কিছু সময় বাদে সেই গাড়িটা আবারও তাদের দিকে আসতে থাকে। ডার্লিংয়ের মুখে সেই হতাশা এবং ভয়ের ছাপ পুনরায় ভেসে ওঠে। তারা দুজন প্রথমে অনুমান করে হয়তো এই ব্যক্তি কোনো চোর। তারা তাদের ওয়ালেট বের করে রেডি করে ফেলে তাকে দেওয়ার জন্য, কিন্তু তখনই সেই ব্যক্তি তাদের কাছে আসে এবং বন্দুক দিয়ে তাদের দুজনকে মেরে ফেলে। এরপর ভ্যালেজো পুলিশের কাছে একটা অচেনা ব্যক্তি কল আসে। সেই ব্যক্তি জানায় কলম্বাস পার্কওয়ের কাছে দুজন অল্প বয়সের ছেলে এবং মেয়েকে মেরে ফেলা হয়েছে এবং এই মার্ডার সে নিজে করেছে, কিন্তু সে তার পরিচয় দেয় না এবং তারপর ফোনটা কেটে দেয়। এই ঘটনার ঠিক 4 সপ্তাহ পর স্যান ফ্রান্সিসকোতে রবার্ট নামের এক ব্যক্তিকে দেখানো হয়। সে একজন কার্টুনিস্ট। রবার্ট সবার প্রথমে তার ছোট্ট ছেলেকে স্কুলে পৌঁছে দেয় এবং তারপর সে তার কাজে ব্যস্ত হয়ে পড়ে। সে স্যান ফ্রান্সিসকো ক্রনিকল নিউজ পেপারের হয়ে কাজ করে। অফিসে গিয়ে সে যখন তার আঁকা কমিক্সগুলো তার বসকে দেখায়, তার বসের একটা কমিক্সও পছন্দ হয় না। এরপর একজন নিউজ রিপোর্টার পল এভরিকে দেখানো হয়। এরা প্রত্যেকে আজকের খবর নিয়ে আলোচনা করছিল। ঠিক তখনই তাদের কাছে দুটো লেটার আসে এবং এই লেটারে 4 জুলাই ক্যালিফোর্নিয়া ভ্যালেজো শহরে যে মার্ডারটা হয়েছিল তার সম্বন্ধে ডিটেলসে লেখা থাকে। এখানে লেখা থাকে, প্রিয় এডিটর, 4 জুলাই যেই দুজন অল্প বয়সের ছেলে ও মেয়ের মৃত্যু হয়েছে, সেই মৃত্যু আমি নিজেই করেছি এবং এটাই পুলিশকে প্রমাণ করতে হবে। এবং এই প্রমাণ করার জন্য সে পুলিশকে বেশ কিছু তথ্য দিয়েছে, যেমন সে গুলি চালানো হয়েছে সেই ব্র্যান্ড নেমসটাও সে লিখে দিয়েছে। 10টা গুলি চালানো হয়েছিল। যেই ছেলের মৃত্যু হয়েছিল তার একটা পা গাড়ির মধ্যেই ছিল এবং এই ব্যক্তি চায় এই সমস্ত লেখা তাদের নিউজ পেপারের প্রথম পেজে ছাপানো হোক। এমনকি তারা যদি এই নিউজ পেপারে না ছাপায় তবে এরপর সে আরও মার্ডার করবে। কিন্তু লেখার শেষে কোনো সাইন নেই, শুধুমাত্র একটা চিহ্ন রয়েছে। পল এভরির কাছে এই চিহ্নটা গানশটের মতো লাগে। এখন এই সব কিছু পড়ার পর কিছু মানুষের মনে হয় এটা ছাপানো হলে শহরের মার্ডারের সংখ্যা আরও বেড়ে যাবে এবং এরকম অপরাধীকে পপুলার করলে সাধারণ মানুষ রেগে যাবে। আবার একইভাবে তাদের এটাও মনে হয় এই ব্যক্তি তাদেরকে ওয়ার্নিং দিয়েছে, তাই তারা যদি এটা না ছাপায় তবে মার্ডারের সংখ্যা বেড়ে যাবে। দ্বিতীয় লেটারে বেশ কিছু সিম্বল ছিল, যে সিম্বলগুলো রবার্ট মন দিয়ে দেখতে থাকে। পল এভরি পুলিশ স্টেশনে ফোন করে এবং তাদেরকে এই লেটারের সম্বন্ধে জানায়। পুলিশ অফিসার এটা জেনে অবাক হয় যে তাদের কাছেও ঠিক এমনই লেটার এসছে। একইভাবে তারা জানতে পারে অন্য দুটো নিউজ পেপার, স্যান ফ্রান্সিসকো এক্সামিনার আর ভ্যালেজো টাইমস হেরাল্ড, এদের কাছেও ঠিক একই রকম লেটার এসছে। এক্সামিনার এই লেটার ছাপানোর ডিসিশন নিয়েছে। অনেক ভাবনা চিন্তা করার পর স্যান ফ্রান্সিসকো ক্রনিকল এই লেটার ছাপানোর ডিসিশন নিয়ে নেয়। এই কেসটা এতটা ইউনিক যে রবার্ট তার নিজের কাজের চাইতে এই কেসে তার বেশি ইন্টারেস্ট চলে আসে। দুটো লেটারের মধ্যে দ্বিতীয় লেটারে সাইফার লেখা থাকে, অর্থাৎ এমন একটা মেসেজ যেটা সাধারণ মানুষ পড়তে না পারে, তার জন্য কোডের মাধ্যমে লেখা মেসেজ। তারা লেটারটা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারে এটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রত্যেকটা ভাগে 8টা লাইন এবং প্রতিটা লাইনে 17টা সিম্বল এবং এই চিহ্নগুলো সমান গ্যাপে লেখা হয়েছে, অর্থাৎ হয় পুরো একটা লাইন একটা শব্দ, অথবা এই একটা চিহ্ন একটা শব্দ। এবং এখানে 7 রকম চিহ্ন রয়েছে। পল এভরি সেই কোডগুলো বিশ্লেষণ করার পর রবার্টকে দেখায়। রবার্ট সেই লেটার পড়ে। সেখানে লেখা ছিল, আমার মানুষ মারতে খুব ভালো লাগে, এমনকি এটা জঙ্গলের জীবজন্তুকে মারার চাইতেও বেশি মজাদার, কারণ মানুষ সবচেয়ে ভয়ানক জীব। এক কথায় বলতে গেলে এটা কোনো মেয়ের সাথে রোম্যান্স করার চাইতেও মজাদার। এবং আমার যখন মৃত্যু হবে আমি স্বর্গে যাব এবং যাদেরকে আমি মেরেছি তারা আমার গোলাম হয়ে যাবে, কিন্তু আমি তোমাকে আমার নাম বলবো না, কারণ তুমি আমাকে এইসব কাজে বাধা দেবে। রবার্ট এই লেটারের নিচের অংশটা বুঝতে পারে না। এরপর তাদের অফিসে আরও একটি লেটার আসে এবং সেখানে এই মার্ডারের আরও বিবরণ দেওয়া থাকে এবং এবার সেই মার্ডারার নিজেকে জোডিয়াক বলে উল্লেখ করে। ঠিক 1.5 মাস পর সেসিলিয়া শেফার্ড ব্রায়ান হার্টনেল একটা লেকের পাশে বসে গল্প করছিল এবং ঠিক তখনই একজন ব্যক্তি কালো পোশাক পরে তাদের দিকে এগিয়ে আসে। সেই ব্যক্তি প্রথমে তাদেরকে বলে সে তাদের টাকা এবং গাড়ি চায়।
ছেলেটি কথা মতো সবকিছু দিয়ে দেয় এবং এরপর সে কালো পোশাক পরা ব্যক্তি একটা দড়ি দেয় এবং মেয়েটিকে অর্ডার দেয় সে যেন তার বয়ফ্রেন্ডের হাতটা বেঁধে ফেলে। কালো পোশাক পরা ব্যক্তি তাদেরকে জানায় তারা যেন কোনো চালাকি না করে। সে মন্টেনার জেল থেকে পালানোর সময় একজন গার্ডকে মেরেছিল, তাই দ্বিতীয়বার কাউকে মারতে সে কোনো রকম দ্বিধাবোধ করবে না। এরপর সেই কালো পোশাক পরা ব্যক্তি তাদের কাছে আসে এবং দুজনের হাত শক্ত করে বেঁধে ফেলে এবং এরপর একটা ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর আঘাত করে। এরপর এই অপরাধী এখান থেকে যাওয়ার আগে তাদের গাড়িতে ঠিক একই রকম সিম্বল এবং কত তারিখ এবং কিভাবে সে মার্ডার করেছে সেই সমস্ত ডিটেলস তাদের গাড়ির মধ্যে লিখে রেখে চলে যায়। সন্ধ্যা হতে হতেই মেয়েটি সেই চাকুর আঘাতেই মরে যায় এবং ছেলেটি কোনো রকমে বেঁচে যায়। বেঁচে যাওয়া ছেলেটির কথা মতো রবার্ট একটা ছবি আঁকে এবং তারপর হঠাৎ সে দৌড়ে গিয়ে একটা বই নিয়ে আসে। সে পলকে বলে আগের দিন লেটারে সে পড়েছিল মানুষ সবচেয়ে ভয়ানক জীব এবং এই একই কথা সে এই বইয়ের মধ্যেও পড়েছিল। এই বইয়ের মধ্যে একটা গল্প রয়েছে যার নাম দ্য মোস্ট ডেঞ্জারিয়াস গেম এবং এই গেমে খেলার ছলে এক ব্যক্তি মানুষকে মেরে ফেলে এবং এই গল্পের যে ব্যক্তি এমনটা করে তার নাম জ্যারফ। পল এভরির ইন্টারেস্ট এই গল্পতে বেড়ে যায় যখন সে লক্ষ্য করে এই ব্যক্তির নামও জেড দিয়ে এবং যে লেটার পাঠিয়েছে তার নামও জেড দিয়ে। 2 সপ্তাহ পর জোডিয়েক মার্ডার কেস শহরে এতটাই ছড়িয়ে পড়ে যে মানুষের মধ্যে ভয় ঢুকে যায়। তাই নিউজ চ্যানেলগুলো শহরের মানুষদের সচেতন এবং সুরক্ষিত থাকার পরামর্শ দেয়, কিন্তু এই সতর্কবার্তা দেওয়াতে কোনো কাজ হয় না। সেই অপরাধী আরও একজনকে মেরে ফেলে এবং এবার কোনো কাপেল না বরং একজন সিঙ্গেল পুরুষ মানুষকে গুলি করে মেরে ফেলে। এই ঘটনা একটা গাড়ির মধ্যে ঘটেছিল এবং ঠিক গাড়ির বিপরীতে থাকা বিল্ডিংয়ে মানুষগুলো এটা দেখে ফেলে এবং তারা সঙ্গে সঙ্গে পুলিশকে কল করে। ডিটেকটিভ ডেভ টস্কি ঘুম ভাঙে একটা ফোন কলে এবং এই ঘটনা শুনতেই সে একজন পুলিশ অফিসারের সাথে সেই ঘটনাস্থলে পৌঁছায়। তারা জানতে পারে পুলিশ অফিসারকে যেই বাচ্চাটা ফোন করেছিল সে বাড়ির জানালা দিয়ে অপরাধীকে দেখেছিল। তারা কোনো গুলির শব্দ পায়নি। প্রথমে তারা মনে করেছিল কোনো মাতাল ড্রাইভারের সাথে ঝগড়া করছে এবং তখন গিয়ে ভালোভাবে দেখার জন্য তারা নিচে নামে এবং তখন তারা বুঝতে পারে এটা একটা মার্ডার। এবং সেই বাচ্চাগুলো বিবরণ দিয়েছে অপরাধীর গায়ের রং ফর্সা, চোখে চশমা ছিল এবং কালো জ্যাকেট পরা ছিল। তারা গাড়ির ভেতরটা ভালোভাবে চেক করার পর বুঝতে পারে যে অপরাধী সে পেছনের সিটে বসেছিল এবং সামনের ড্রাইভারকে গুলি করেছিল, কিন্তু তারা এটা বুঝতে পারে না সে কেন পরে সামনের সিটে এসেছিল। এমনকি তাদের মতে অপরাধী মোটেও বোকাও নয়, কারণ সে মার্ডার করার আগে গাড়িটা পুরো থামিয়ে তারপর গুলি চালিয়েছিল। ডিটেকটিভ অফিসার ডেভ সেই বাচ্চাগুলোর সাথে কথা বলতে তাদের রুমে চলে যায়। সেই বাচ্চাগুলোকে সে জিজ্ঞাসা করে তারা কি সেই অপরাধীর মুখ দেখেছে। এর উত্তরে বাচ্চাগুলো জানায় তারা দেখেছে, তাদেরকে দেখতে নর্মাল লাগছিল। 3 দিন পর স্যান ফ্রান্সিসকো ক্রনিকালে আরও একটা লেটার আসে এবং এবার লেটারের সাথে রক্তমাখা এক টুকরো কাপড়ও সে পাঠায় এবং লেটারে লেখা ছিল স্কুলের বাচ্চাদের মারতে মজা বেশি এবং কোনোদিন হয়তো সে স্কুলের সব বাচ্চাদের মেরে ফেলবে। স্যান ফ্রান্সিসকো ক্রনিকাল প্ল্যান করে এই লেটারটাও তারা তাদের নিউজ পেপারে ছাপাবে, কিন্তু বাচ্চাদের এই লেখাটা বাদ দিয়ে তারা ছাপাবে। লেটারে এরকম বাচ্চাদের কথা উল্লেখ শুনে রবার্ট পরের দিন তার ছেলেকে স্কুলের বাসে উঠতে দেয় না, সে নিজেই তাকে স্কুলে পৌঁছে দেয়। 3 ঘন্টা পর ডিটেকটিভ ডেভ এই লেটারগুলো পর্যবেক্ষণ করার পর বুঝতে পারে দুটো লেটারের মধ্যে ছোট হাতের আঁশ শব্দের মিল রয়েছে। 12 ঘন্টা পর ডিটেকটিভ ডেভের তদন্তে জটিলতা আরও বেড়ে যায়। তার কাছে 500-র মতো এই ক্রাইম সম্পর্কিত তথ্য বা ক্লু জমা হয়ে যায় এবং সমস্যা হলো প্রত্যেকটা একে অপরের থেকে আলাদা এবং একই সময় তার কাছে খবর আসে 4টের সময় প্রেস কনফারেন্স করতে হবে। ইন্সপেক্টর উইলিয়াম আর্মস্ট্রং এই কেসে ডিটেকটিভ ডেভের সাহায্য করছিল। সে ভ্যালেজো পুলিশ স্টেশনে কল করে এবং সেখানকার সার্জেন্ট জ্যাক ফোন ধরে। আর্মস্ট্রং তাকে মিচেলের সাথে একটা মিটিং রাখার কথা বলে। মিচেল সেই ব্যক্তি যে জোডিকের অ্যাটাকের পর বেঁচে গিয়েছিল এবং সে একমাত্র ব্যক্তি যে তার মুখ দেখেছিল মাস্ক ছাড়া। কিন্তু জ্যাক তাকে জানায় সে যখন হসপিটালে ভর্তি ছিল সে তাকে অনেক ফটো দেখিয়েছিল যাদের উপর তার সন্দেহ ছিল, কিন্তু সে তাদের কাউকে চিনতে পারেনি। একইভাবে সে হসপিটাল থেকে ছাড়া পাওয়ার পর পালিয়ে গেছে। আর্মস্ট্রং জ্যাকের কাছে জিজ্ঞাসা করে তার কাছে যা যা প্রমাণপত্র আছে সে কি সেই সব কিছু তাদের কাছে পাঠাতে পারবে। তখন জ্যাক তাকে বলে একটা শর্ত আছে, আর সেটা হলো সে সব কিছু দেবে, কিন্তু তাদের কাছে যা যা আছে সেটাও তার কাছে পাঠাতে হবে, যেমন ফিঙ্গারপ্রিন্ট এবং হ্যান্ডরাইটিং এই সব কিছু। এরপর আর্মস্ট্রং অন্য পুলিশ স্টেশনে ফোন করে এবং সেখান থেকে সে অপরাধীর জুতোর ছাপের প্রিন্ট আউট পেয়ে যায়, কিন্তু এখানেও একটা শর্ত থাকে, তাকে হ্যান্ডরাইটিং দিতে হবে। কিছুক্ষণ বাদে তাদের অফিসে 2জন পুলিশ অফিসার আসে এবং তারা 2জন ডিটেকটিভ ডেভকে বলে তারা সেই ব্যক্তিকে দেখেছে জ্যাকসনের পূর্ব দিকে যেতে যেখানে শুটিং হচ্ছিল এবং তারা রেডিওতে শুনেছে সেই ব্যক্তির গায়ের রং কালো, সে নিগ্রো মেল,
কিন্তু তারা সেখানে গিয়ে দেখে সেই ব্যক্তি ফর্সা। এরপর তারা যা যা বিবরণ দেয় সেই সব বিবরণ ড্যাবের বিবরণের সাথে মিলে যায়। কিন্তু যেহেতু তাদেরকে বলা হয়েছিল নিগ্রো মেল এবং সে ছিল ফর্সা, তাই তারা তাকে আটকায়নি। আর্মস্ট্রং তাদেরকে একজন স্কেচ আর্টিস্টের সাথে দেখা করতে বলে, যাতে তারা একটা স্কেচ বানাতে পারে। এরপর আরও 2 দিন কেটে যায় এবং এখনও অবধি স্যান ফ্রান্সিসকো শহরে মোট 5 জনের মৃত্যু হয়ে গেছে শুধুমাত্র এই জোডিয়াকের কারণে। রবার্ট এই কেসে প্রতিটা খবর মন দিয়ে শুনছিল এবং সে পল এভরির কাছে যায় এবং তাকে বোঝায় তাদের উচিত প্যাটার্ন ফলো করা। যেমন যদি ভৌগোলিক স্থান হিসেবে তারা বিচার করে, তবে প্রত্যেকটা মার্ডার লেকের পাশে বা জলের পাশে হয়েছে। কিন্তু পল তাকে বোঝায় ওয়াশিংটন এবং চেরি এই 2 ব্যতিক্রম, তাই তার চিন্তা ভাবনা ভুল। এক রাতে ডিটেকটিভ ডেভ যখন বাড়িতে ঘুমাচ্ছিল, ঠিক তখনই তার কাছে একটা ফোন আসে। এই ফোনটা পুলিশ স্টেশন থেকে এসেছিল। সেই ব্যক্তি ডেভকে জানায় একজন তাদেরকে ফোন করেছিল এবং সে জোডিয়েক এটাই বলছিল। এমনকি সে এটাও জানিয়েছে 3 ঘন্টার মধ্যে ডনবার্সের মর্নিং শোতে সে ফোন করবে এবং সে চায় মেলভিন বেলি তাকে পরামর্শ দিক যে সে কি করবে। মেলভিন বেলি একজন সেলিব্রিটি লয়ার এবং এই জোডিয়েক এমন একজন অপরাধী যে নিজেকে লুকোতে চায় না, বরং অ্যাটেনশন চায় এবং পাবলিসিটি চায়। এখন মর্নিং শো শুরু হলে মেলভিন বেলি গেস্ট হিসেবে আসে এবং তারা প্রথমেই টিভিতে ঘোষণা করে দেয় সাধারণ মানুষ যেন ফোন না করে, কারণ এখন ফোন করার অনুমতি শুধুমাত্র জোডিয়েকের। কিছু সময় বাদে জোডিয়েক কল করে এবং সে মেলভিন বেলিকে বলে তার মাথায় যন্ত্রণা করছে এবং সে সেই বাচ্চাদেরকে অবশ্যই মেরে ফেলবে। মেলভিন বেলি তার সাথে দেখা করার জন্য রাজি হয়ে যায় এবং জোডিয়েক তাকে টাইম দেয় রাত 10:30টায় ডেলি সিটির কাছে। ডিটেকটিভ ডেভ সেই কল রেকর্ডটা ব্রায়ানকে শোনায়, কিন্তু সে কনফার্ম করে এটা সেই ব্যক্তির রেকর্ড না যে তাদের উপর হামলা করেছিল। এমনকি পুলিশ এটাও খোঁজ লাগিয়েছে সেই ফোন কলটা একটা পাগলাগারদ থেকে এসেছিল। ঠিক 18 দিন পর রবার্ট যখন অফিসে যায়, সে দেখতে পায় তাদের নিউজ পেপার অফিসে আরও একটা লেটার এসছে এবং এটা জোডিয়েক পাঠিয়েছে এবং এই লেটারে প্রতিটা লেখা সে পুলিশ অফিসারদেরকে মজা করে লিখেছে। এবার সে 3টে লেটার পাঠিয়েছে, একটাতে লেখা, দ্বিতীয়টাতে বোম বানানোর পদ্ধতি এবং 3 নম্বরে হচ্ছে সাইফার। এরপর আরও 1.5 মাস কেটে যায় এবং চলে আসে ক্রিসমাস। মেলভিন বেলির কাছে আরও একটা লেটার আসে এবং লেটারে সে হেল্প চায় মেলভিন বেলির কাছে এবং বলে সে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারছে না এবং হয়তো সে আরও মার্ডার করে ফেলবে। 2.5 মাস পর হাইওয়ে 132 মডেস্টোর কাছে এক মহিলা তার ছোট্ট সন্তানকে নিয়ে গাড়িতে করে যাচ্ছিল এবং ঠিক তখনই সামনে থেকে একটা গাড়ি আসে এবং সেই ব্যক্তি তাকে বলে তার গাড়ির পেছনের চাকাটা লুজ আছে, তাই সে যদি কিছু না মনে করে তবে সে সেটা ঠিক করতে পারে। মহিলাটি তাকে তার চাকাটা ঠিক করার পারমিশন দিয়ে দেয়। ঠিক হয়ে গেলে সে আবারও গাড়ি চালাতে শুরু করে এবং কিছু সময় বাদে তার পেছনের একটা চাকা খুলে যায়। এরপর সেই মানুষটি আবারও ফিরে আসে এবং তাকে আবারও হেল্প করার জন্য রাজি হয়ে যায়। সেই মহিলা তার ছোট্ট সন্তানকে নিয়ে সে অচেনা ব্যক্তির গাড়িতে উঠে পড়ে। সে মেয়েটি লক্ষ্য করে এই ব্যক্তি প্রথম সার্ভিস স্টেশনে না দাঁড়িয়ে এগিয়ে যাচ্ছে। সে তখন জিজ্ঞাসা করে সে কি এমনভাবেই মানুষকে সাহায্য করে থাকে। মানুষটি উত্তর না দিয়ে তাকে বলে সে তাকে মারার আগে তার ছোট্ট সন্তানকে জানালা দিয়ে বাইরে ফেলে দেবে। কিছু সময় বাদে একটা ট্রাক ড্রাইভার এবং একটা গাড়ির ড্রাইভার সেই মহিলাকে রাস্তার মাঝে খুঁজে পায় এবং সে চিৎকার করে হেল্প চাইতে থাকে। তারা যখন তার কাছে যায়, মহিলাটি তাকে বলে তার ছোট্ট সন্তান বর্তমানে জঙ্গলে পড়ে রয়েছে। সে একটা কথাই বলতে থাকে তার কাছ থেকে লুকিয়ে রাখার জন্য সে তার সন্তানকে জঙ্গলের মধ্যে ফেলে রেখেছিল, কিন্তু কে সেই ব্যক্তি সেটা কেউ জানে না। এই ঘটনাও পরের দিন নিউজ পেপারে ছড়িয়ে পড়ে। এরপর 1 মাস কেটে যায় এবং জোডিয়েক আরও একটা লেটার পাঠায় এবং এখানে বলে আমি আগেরবার যে সাইফারগুলো পাঠিয়েছিলাম সেগুলো কি তোমরা ডিকোড করতে পেরেছ? একইভাবে সে তার লেটারে এটাও জানিয়েছে সে চায় সিম্বল যেটা প্রতি লেটারে সে লিখে থাকে সেটা মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক। কিন্তু সমস্যা হলো এই লেটার আর থামে না, এটা কন্টিনিউ আসতে থাকে। তাই একদিন নিউজ পেপার এজেন্সি প্ল্যান করে তারা আর সেই লেটারের কথা মতো লেখাগুলো নিউজ পেপারে ছাপাবে না এবং তারপর কি হয় সেটা তারা দেখবে। একদিন পল এভরি রবার্টকে তার লাইব্রেরিতে নিয়ে যায় এবং সেখানে সে তাকে বোঝায় যে ঘটনাগুলো এখন ঘটছে সেগুলো আগেই জোডিয়েক তার লেটারে লিখে ফেলেছে। যেমন সেই মহিলা এবং তার ছোট্ট সন্তানের অপহরণ, এটাও সে আগেই লেটারে লিখে ফেলেছে। এর বাইরেও অফিসার রিচার্ডকে গাড়ির মধ্যে গুলি মারার ঘটনাটা, যার জন্য পুলিশ অন্য কাউকে গ্রেপ্তার করেছিল, কিন্তু জোডিয়েক লেটার পাঠিয়ে জানিয়েছে সে নিজে এটা করেছে। অর্থাৎ এমন ঘটনা যেগুলো সে করেনি সেগুলোর দায়ভারও সে নিজের ওপর নিয়ে নিচ্ছে। পলের মতে জোডিয়েক এই সব কিছু পাবলিসিটির জন্য করছে। পলের পর রবার্টকে এমন একটা ছবি দেখায় যেখানে একটা ঘড়ি, তার নিচে জোডিয়েক লেখাটা এবং তার পাশে সেই সিম্বলটা রয়েছে। তার মতে এই ব্যক্তি এই ঘড়ির কোম্পানি থেকে এই লেখা এবং সিম্বলটা চুরি করেছে। এই মার্ডার কেস এতটাই পপুলার হয়ে যায়
যে এখন পলিটিশিয়ানরা তাদের ভোটের জন্য এই কেসটাকে হাইলাইট করতে শুরু করে দেয়। একদিন পলের কাছে একটা লেটার আসে যার মধ্যে রক্তমাখা একটা কাপড় থাকে। পল এই সব কিছু ডিটেকটিভ ডেভকে দেখায় এবং তার কাছে সে একটা বন্দুক চায়, কারণ তার মতে সেই ব্যক্তি তাকে হুমকি দিয়েছে। এরপর সে গুলি ফায়ার করার প্র্যাকটিস শুরু করে দেয় এবং সে রবার্টকে জানায় এক অচেনা ব্যক্তি দক্ষিণ রিভার সাইডে তার সাথে দেখা করতে চায়, তাই সে যদি চায় সেও তার সাথে যেতে পারে। রবার্ট তার সাথে যায় না, বরং সে চলে যায় ম্যালিনি নামের একটি মেয়ের সাথে দেখা করতে। পল কথা মতো সেই লোকেশনে পৌঁছে যায়। প্রথমে সে কাউকে খুঁজে পায় না এবং সে তখন চিৎকার করতে শুরু করে। পরের দিন সকালে পল সবার প্রথমে রবার্টকে ফোন করে। এরপর খবরে ছড়িয়ে পড়ে পল রিভার সাইডে একজন অচেনা ব্যক্তির সাথে দেখা করেছে এবং সে জানতে পেরেছে 1966 সালে ক্যালিফোর্নিয়াতে যে মার্ডার কেসটা হয়েছিল সেটাই ছিল জোডিয়াকের প্রথম মার্ডার। এই ঘটনা জানার পর পরের দিন ডিটেকটিভ ডেভ রিভার সাইডের পুলিশ স্টেশনের কাছে চলে যায় এবং 1966 সালের ঘটনাটার সম্বন্ধে জানতে চায়। তখন সেই পুলিশ অফিসার একটা মেয়ের ছবি দেখায় এবং জানায় 1966 সালের 30শে অক্টোবর এই মেয়েটি একটা লাইব্রেরিতে পড়াশোনা করছিল এবং লাইব্রেরি বন্ধ করে রাত 9টার সময় সে একটা অচেনা পুরুষ মানুষের সাথে ঘুরতে চলে গিয়েছিল এবং সকাল 9টায় পার্কিং লটে একটা মৃতদেহ খুঁজে পাওয়া যায় এবং তাকে চাকু দিয়ে মারা হয়েছিল। একই সাথে একটা লেটার রিভার সাইড প্রেস এন্টারপ্রাইজের কাছে এসেছিল, কিন্তু সেই লেটার টাইপরাইটার দিয়ে টাইপ করা হয়েছিল। এরপর 6 মাস পর আরও একটা লেটার এসেছিল এবং সেটা কোনো টাইপরাইটার দিয়ে ছিল না, বরং হাতে লেখা লেটার ছিল। পুলিশ অফিসার এটাও জানায় যে নিউজ রিপোর্টার পল এভরিকে এই লেটার সে নিজে দিয়েছিল এবং সে এটাও জানিয়েছে কিছুদিন পর ডিটেকটিভ ডেভ তার সাথে দেখা করতে আসবে। ডেভ এই কথা শুনে রেগে যায়, কারণ সে পুলিশ হয়ে একজন নিউজ রিপোর্টারের কাছে তথ্য দিয়ে দিচ্ছে, যেখানে সে ডিটেকটিভ হয়েও তবুও সে কিছু করতে পারছে না। এরপর শুধুমাত্র লেটার আসে না, বরং মানুষ পুলিশ স্টেশনে চলে আসে এবং নিজেকে জোডিয়েক বলে দাবি করে এবং ডিটেকটিভের কাছে এই কেসটা আরও জটিল হয়ে যায় এবং প্রত্যেকটা মানুষের বলা কথাগুলো সম্পূর্ণ আলাদা ছিল। যেমন কেউ বলে সে মার্ডারগুলো হাতুড়ি দিয়ে করেছিল, অথবা কেউ বলে হাত কেটে দিয়েছিল। একদিন পুলিশ অফিসার আর্মস্ট্রংয়ের কাছে দুজন ব্যক্তি আসে এবং তারা বলে তারা একজন ব্যক্তিকে চেনে যে নেশা করত এবং মানুষকে মারার কথা বলতো, ঠিক একটা বইয়ে লেখা গল্পের মতো করে। এমনকি সেই ব্যক্তি তাদেরকে বলেছিল সে এই মার্ডার করার পর পুলিশের কাছে লেটার পাঠাবে এবং নিজেকে জোডিয়েক বলে পরিচয় দেবে, আর এমনটা করে পুলিশদেরকে সে বিরক্ত করবে। সেই ব্যক্তি তাদেরকে এটাও জানিয়েছে স্কুলের জব যাওয়ার পর সে খুব চিন্তায় ছিল, বিশেষ করে বাচ্চাদের স্কুল বাসের ওপর টার্গেট করার কথাটাও সে জানিয়েছে এবং সেই ব্যক্তির নাম হলো লি। এমনকি সে তার বন্ধুর মতো সে তাকে ফিশিং করতে লেকের কাছে নিয়ে গিয়েছিল। এই সব কিছু পুলিশ অফিসার আর্মস্ট্রং যখন ডেভকে বলে তার কাছে এটা গল্প মনে হয়, কারণ যেই ব্যক্তি মার্ডার করবে সে তার বন্ধুকে মাছ ধরার সময় সব ঘটনা বলে দেবে, এটা তার মোটেও বিশ্বাস হয় না। এখন তাদের কাছে হ্যান্ডরাইটিং চেক করা ছাড়া আর কোনো উপায় নেই। সে রুট হ্যান্ডরাইটিং চেক করার পর তারা জানতে পারে চেকবুকে হ্যান্ডরাইটিং খুব বেশি ছিল না, অ্যাপ্লিকেশনে খুব বেশি ছিল না, কিন্তু তার মানে এই নয় যে জোডিয়েক না, আবার এর মানে এটাও নয় যে সে জোডিয়েক। এমনকি অ্যাপ্লিকেশন পড়ে তারা জানতে পেরেছে সেই লি নামের ব্যক্তি চরিত্রহীন, তাকে স্কুলের জব থেকে বের করে দেওয়া হয়েছিল বাচ্চাদেরকে খারাপভাবে টাচ করার জন্য। কিন্তু পুলিশ অফিসার আর্মস্ট্রংয়ের চিন্তাভাবনা পাল্টে যায় যখন সে জানতে পারে এই লি নামের মানুষটি দুটো হাত দিয়ে লিখতে পারে, অর্থাৎ এই লিটার না মিললেও এমনও হতে পারে সে অন্য হাত দিয়ে লিখেছে। এরপর তারা লিকে তাদের পুলিশ স্টেশনে নিয়ে আসে এবং তাকে এই কেসের সম্বন্ধে বিভিন্ন রকম প্রশ্ন করতে শুরু করে। প্রথমে তারা জিজ্ঞাসা করে সে জোডিয়েকের সম্বন্ধে জানে কিনা। সে জানায় সে প্রথমে জানত, কিন্তু পরের কেসগুলো নিয়ে সে খুব একটা ইন্টারেস্ট দেখায়নি এবং তারপর সে কিছুই জানেনি। এরপর তাকে জিজ্ঞাসা করা হয় সে দুহাত দিয়ে লিখতে পারে কিনা। এই মানুষটি প্রথমেই না করে দেয়, সে বলে সে বাহাত দিয়ে লেখে, দুহাত দিয়ে কখনোই লেখেনি। এবং সবশেষ প্রশ্ন, সে কি স্কুলের বাচ্চাদের মেরে ফেলার কথা বলেছিল। কিন্তু এমন কথা শুনে মানুষটি রেগে যায়, সে বলে এটা একদম ফালতু কথা। কিন্তু তাকে যখন ঘুরিয়ে প্রশ্নটা করা হয়, তোমার যখন স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল শুধুমাত্র বাচ্চাদের খারাপভাবে টাচ করার জন্য, তখন কি তোমার রাগ হয়নি? এই মানুষটি চুপ হয়ে যায়। এরা বুঝতে পারে এই ঘটনা একদম সত্যি। লি শুধু এটুকুই বলে সে জোডিয়েক না। এইসবের মধ্যে ডিটেকটিভ ডেভ তার ঘড়ির দিকে খেয়াল করছিল এবং সে ঘড়িটা ভালোভাবে দেখার জন্য তার কাছ থেকে নিয়ে নেয় এবং লক্ষ্য করে এর মধ্যে সেই চিহ্নটাও রয়েছে, জোডিয়েক নামটাও রয়েছে। লি জানায় এই ঘড়িটা ক্রিসমাসে তার মা তাকে গিফট করেছিল। ডিটেকটিভ ডেভ তাকে প্রশ্ন করে সে কি কখনো এই কেস নিয়ে অর্থাৎ জোডিয়েক নিয়ে কারোর সাথে কথা বলেছিল। অনেক ভেবেচিন্তে সে উত্তর দেয় টেড কিডার অথবা ফিল টাকারের সাথে আলোচনা করেছিল, কিন্তু সে একদম শিওর না।
এরপর লি দ্য মোস্ট ডেঞ্জারাস গেমের সম্বন্ধে আলোচনা করে এবং তার বিশ্বাস এই গল্পের বইটার কারণে এই পুলিশ অফিসার তাকে সন্দেহ করছে এবং তাকে এখানে নিয়ে এসছে। পুলিশ অফিসারদের প্রশ্ন করার আগে সে এই বইয়ের গল্প শোনাতে শুরু করে দেয়। সে বলে এই গল্পে একজন ব্যক্তি অপেক্ষা করে যে কখন আইল্যান্ডের কাছে জাহাজগুলো ডুববে এবং সে মানুষের শিকার করবে, এবং সেখানে এটা উল্লেখ করা ছিল যে মানুষ সবচেয়ে ভয়ানক জীব। আর এই কথাটাই সে ফিলকেও বলেছিল। এইসব বলতে বলতে সময় শেষ হয়ে যায় এবং লি এখান থেকে চলে যায়। পুলিশ অফিসাররা লিয়ের দাদার বাড়িতে চলে যায় এবং সেই সব লেটারগুলো নিয়ে যায় যেগুলো জোডিয়েক পাঠিয়েছে। তারা লিয়ের দাদাকে জিজ্ঞাসা করে সেই বাচ্চাদের ঘটনাটা কি সত্যি, তাকে বাচ্চাদের খারাপভাবে টাচ করার জন্য স্কুল থেকে বের করে দিয়েছিল, এটা কতটা সত্যি। তার দাদা তাকে বলে এটা একদম সত্যি, এবং এটা জানার পর সে তার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। এখানে লিয়ের দাদা স্ত্রী সেই লেটারগুলো দেখার পর তাদেরকে বলে এখানে লেখা ক্রিসমাস শব্দটা ঠিক একই রকম যেমনটা লিয়ের পাঠানো ক্রিসমাস কার্ডে লেখা ছিল। এরপর ডেভ ডিসাইড করে সেই পুলিশ অফিসারের কাছে যাবে যে লিয়ের ইন্টারভিউ নিয়েছিল বেরিসের মার্ডার কেসে ঠিক আগে, কিন্তু যেহেতু আগে ইন্টারভিউ নিয়েছিল তখন পুলিশ তাকে সন্দেহ করেনি। অন্যদিকে পল এভরি এই কেসে তদন্ত করতে করতে সে খুব বেশি নেশা করে ফেলে এবং একইভাবে সে জাস্টিস ডিপার্টমেন্টে চিঠি লেখে এবং রিকোয়েস্ট করে তাকে যেন এই ইনভেস্টিগেশনের ইনচার্জ বানিয়ে দেওয়া হয়। এবং এটা যখন স্যান ফ্রান্সিসকো ক্রনিকলের বস জানতে পারে তখন সে খুব রেগে যায়। পল অবশেষে এই কাজ ছেড়ে দেয়। হ্যান্ডরাইটিং এক্সপার্ট শেরুড যখন ডেভকে স্পষ্টভাবে জানিয়ে দেয় যে একজন মানুষের দুহাতের লেখা কখনো এক হতে পারে না, তখন ডেভ এই কেসটা শেরুডের এক ছাত্রর কাছে নিয়ে যায়। সেই ব্যক্তি তাকে পরামর্শ দেয় যদি সে লিকের ডান হাতের লেখা নেয় এবং তারপর ম্যাচ করে তবে সে বুঝতে পারবে সে আসলে জোডিয়েক কিনা। আর্মস্ট্রং একজন সাইকোলজিস্টের সাথে কথা বলেছিল এবং তার মতে যে এই ব্যক্তি পার্সোনালিটি চেঞ্জ হয় ঠিক জোডিয়েকের মতো তার হ্যান্ডরাইটিংও চেঞ্জ হতে পারে। ডেভের মতে এটাই কারণ শেরুড লিয়ের হ্যান্ডরাইটিং ম্যাচ করাতে পারছিল না। ডেভ মনে করে তাদের কাছে যথেষ্ট প্রমাণ জমে গেছে লিকে অ্যারেস্ট করার জন্য। প্রথমে সেই ব্যক্তি বলেছিল মাছ ধরার সময় তাকে লি সব কথা বলেছিল। দ্বিতীয় হলো সেই সাইকোলজিস্ট। এরপর তারা লি যেখানে থাকতো সেখানে তল্লাশি করতে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে তারা দেখে লি সেখানে নেই, 4 ঘন্টা আগেই এখান থেকে চলে গেছে। তারা ডিসাইড করে সে যতক্ষণ না এখানে আসছে তারা তল্লাশি চালিয়ে যাবে। কিছুক্ষণ বাদে লি ফিরে আসে এবং তার দুটো হাতের হ্যান্ডরাইটিং তারা নিয়ে নেয়, কিন্তু এত কিছু জোগাড় করেও কোনো কাজ হয় না। প্রথমত ব্যালিস্টিক মেলে না, দ্বিতীয়ত প্রিন্টস মেলে না এবং তৃতীয় হ্যান্ডরাইটিংও মেলে না। এই কেস এত বেশি সময় ধরে চলছে যার কারণে এই ঘটনার ওপর মানুষ সিনেমা তৈরি করে ফেলে। এরপর আর্মস্ট্রং ট্রান্সফার নিয়ে নেয় এবং ডেভকে বলে সে এই কেসে তাকে আর হেল্প করতে পারবে না। রবার্ট যে একজন কার্টুনিস্ট এতদিন ধরে এই কেসে ছবি আঁকতে আঁকতে সেও এই কেসের মধ্যে ইনভলভ হয়ে পড়ে। সে বাড়িতে থাকলেই এই কেসের সম্বন্ধে নিউজ পেপার লেটার সব পড়তেই থাকে এবং একদিন সে পল এভরির বাড়িতে যায়। সে দেখতে পায় সে নেশার পরিমাণ এত বাড়িয়ে দিয়েছে এবং এতে তার শরীর এবং স্বাস্থ্য খুব খারাপ হয়ে গেছে। রবার্ট তার কাছে একটা প্ল্যান নিয়ে যায়। সে তাকে বলে এই কেসের উপর একটা বই লেখা উচিত, যেই বইয়ে প্রথম থেকে শেষ অবধি সব লেটারে লেখা এবং সমস্ত রকম ফাইলে কি কি প্রমাণ রয়েছে সব সেখানে থাকবে, এবং এমনটা করলে তারা এই কেসটাকে নতুনভাবে শুরু করতে পারবে। আর এটাই কারণ সে তার কাছে এসছে, কারণ তার কাছে সব ফাইল রয়েছে। পল বলে সে সেই ফাইল কোথায় রেখেছে নাকি কোথাও ফেলে দিয়েছে সেই ব্যাপারে সে মনে করতে পারছে না। রবার্ট তখন বলে তুমি এটা ভুল করছো, কারণ এই সব কিছু খুবই গুরুত্বপূর্ণ ছিল। পল রেগে যায়। সে তাকে এটাই বলে সে কাউকে আটকে রাখেনি, এমনকি তাকেও না, তাই সে চাইলে যা খুশি করতে পারে। রবার্ট এরপর ডেভের সাথে দেখা করে। তার পরিচয় দেওয়ার পর সে জোডিয়েক নিয়ে যখন কথা শুরু করে তখন ডেভ তাকে বোঝায় গত 3 বছর ধরে কোনো লেটার আসছে না এবং এই 3 বছরে সে ফ্রান্সিসকোতে 200-এরও বেশি মানুষের মৃত্যু হয়ে গেছে। তাই এই মৃত মানুষগুলো তার কাছে ঠিক ততটা ইম্পর্টেন্ট যতটা জোডিয়েক কেস। রবার্ট তাকে বোঝায় সে এখানে কেসে হেল্প করতে এসছে। তারপর সে একটা লাইব্রেরির কথা বলে, যে লাইব্রেরিতে গিয়ে সে দেখেছে সেখানে সাইফার সম্বন্ধে যত বই ছিল সেখান থেকে সব চুরি করা হয়েছে। তাই রবার্টের মতে কেউ একজন চেয়েছিল যে মানুষ এই বইয়ের সম্বন্ধে কখনোই জানতে না পারে। ডেভ তাকে এই কেসে হেল্প করতে রাজি হয় না। এর পরিবর্তে সে তাকে না পাতে কেন নার্লোর সাথে দেখা করতে বলে। রবার্ট সেখানে চলে যায়। এই ব্যক্তি তাকে কোনো সাহায্য করে না, বরং সে তাকে বলে সে যেন ভ্যালেজো পুলিশ স্টেশনে মুলানেক্সের সাথে দেখা করে। রবার্ট সেখানে চলে যায়। প্রথমে মুলানেক্স রাজি হয় না এবং রবার্ট যখন ডেভের নাম উল্লেখ করে তখন সে তাকে একটা ঘরে নিয়ে যায় এবং সেখানে সমস্ত ফাইল যেগুলো কেসের সঙ্গে সম্পর্কিত সেগুলো দেখায়। রবার্ট সেই ফাইলগুলো চেক করে এবং যেগুলো তার মনে হয় খুব দরকারি সেগুলো সে একটা কাগজের মধ্যে লিখে ফেলে
এবং সন্ধ্যা হলেই সব কিছু নিয়ে সে আবারও ডেভের সাথে দেখা করে। সে তাকে বোঝায় জোডিয়েক এই ডার্লিং নামের মেয়েটিকে মার্ডার করেছিল। সেই মেয়েটিকে জোডিয়েক চিনত এবং মেয়েটিও জোডিয়েককে চিনত। ডেভ তাকে বোঝায় এটা বললেই হবে না, প্রমাণ করে দেখাতে হবে। তখন রবার্ট বলে যেদিন এই ঘটনা ঘটেছে সেদিন রাতে ডার্লিংয়ের কাছে 4টে ফোন কল এসেছিল এবং তার মধ্যে 2টো ডার্লিংয়ের বাড়িতে এসেছিল। একটা ডার্লিংয়ের দেবরের কাছে এবং আরেকটা তার শ্বশুরের কাছে, এবং তারপর থেকেই তাদের পরিবারে আতঙ্ক শুরু হয়। তার মতে এই ফোন কল জোডিয়েক করেছিল এবং সে নিশ্চয়ই আগের থেকে তাদেরকে চিনত এবং ডার্লিংও তাকে চিনত। তাই সে এবার প্ল্যান বানায় ডার্লিংয়ের বোনের কাছে যাবে এবং সে এটা ভালোভাবে বলতে পারবে। ডেভ তাকে পরামর্শ দেয় সে যেন মেলভিন বেলির সাথে একবার হলেও দেখা করে, সে তাকে অনেক হেল্প করতে পারবে। রবার্ট মেলভিনের বাড়িতে যায় এবং সে তাকে সেখানে খুঁজে পায় না, বরং সেখানে এক মহিলা কর্মচারী ছিল। সে তাকে কিছু ইনফরমেশন দেয়। সে বলে মেলভিন বেলি একটি দরকারি কাজের জন্য বাইরে গিয়েছে ক্রিসমাসের সময়, এবং তখন বাড়িতে জোডিয়েকের ফোন আসে এবং ফোনে শুধু এটুকুই বলে তাকে মার্ডার করতে হবে আর আজ তার জন্মদিন। রবার্ট আরও একবার ডেভকে কল করে এবং সেই মহিলা কর্মচারীর বলা প্রতিটা কথা তাকে জানায়। ডেভ এবার নকলির সাথে দেখা করতে বলে। রবার্ট সেখানে চলে যায়। নকলি তাকে বোঝায় সেই ফোন কলটা জড়িয়ে ছিল এই অবধি ঠিক আছে, কিন্তু সে কেন তার জন্মদিন উল্লেখ করবে। নকলি তাকে বলে এই ব্যক্তি যতবার ফোন করেছে, যতবার লেটার পাঠিয়েছে, তার মধ্যে প্রচুর ইনফরমেশন ছিল যেগুলো ভুল প্রমাণ হয়ে গেছে, তাই এটাও যে সঠিক তার কোনো গ্যারান্টি নেই। রবার্ট হতাশ হয়ে বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে সে জানতে পারে হ্যান্ডরাইটিং এক্সপার্ট শেরুড ফোন করেছিল। মেলেনিয়া যখন নিউজ পেপার চেক করে এবং যখন দেখতে পায় রবার্টের নাম সেখানে রয়েছে, তখন সে খুব চিন্তায় পড়ে যায়, কারণ রবার্ট জোডিয়েকের কেস নিয়ে তদন্ত করছে এবং জোডিয়েক এই নিউজ পেপার পড়ে থাকে, তাই ভবিষ্যতে জোডিয়েক তার উপর অ্যাটাক করতে পারে। ঠিক তখনই একটা ফোন আসে। রবার্ট ফোনটা ধরে এবং ফোনের ওপারে থাকা ব্যক্তি তাকে জানায় সে বলতে পারবে জোডিয়েক আসলে কে। সে বলে জোডিয়েক তার সমস্ত মার্ডারের ঘটনা ক্যামেরাতে শ্যুট করেছে এবং এটা সে পুলিশকে বলতেও চেয়েছিল, কিন্তু তার কথা বিশ্বাস করেনি। তাই তোমায় যেটা প্রথমে করতে হবে, বব ভন নামের এক ব্যক্তিকে খুঁজে বের করতে হবে। এরপর সেই ব্যক্তি জানায় জোডিয়েকের নাম হলো রিক মার্শাল। রবার্ট এরপর শেরুডের সাথে দেখা করে, যেই ব্যক্তি তাকে বলে হ্যান্ডরাইটিং চেক করার পর যতগুলো ব্যক্তির উপর সন্দেহ ছিল প্রত্যেকে তাদের সন্দেহের বাইরে চলে যায়। একইভাবে ট্যাক্সির ওপর ফিঙ্গারপ্রিন্টের সাথে কারো ম্যাচ করেনি। এরপর সেই ব্যক্তি বলে ওয়েলেস পেনি নামের এক ব্যক্তি তার কাছে এসেছিল এবং সে বলেছিল জোডিয়েকের আসল নাম রিক মার্শাল। রবার্ট এই কথা শুনে বুঝতে পারে যেই ব্যক্তি এই কথা শেরুডকে বলেছিল সেই ব্যক্তি আগামীকাল তাকে ফোন করেছিল। রাত হলে রবার্ট যখন বাড়িতে থাকে তার কাছে আরও একটা কল আসে, কিন্তু এবার কলে কেউ কথা বলে না। এরপর রবার্ট যখন পুলিশ স্টেশনে যায় এবং পুলিশকে রিক মার্শালের কথা বলে, পুলিশ অফিসার তাকে বলে তার সন্দেহ ছিল এই ব্যক্তির ওপর, কারণ কয়েক বছর আগে সে এই ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার জন্য একটা ফটো তার হাতে দিয়েছিল, কিন্তু সেই ব্যক্তির ফটোটা দেখার পর সেই ফটোটা ভালোভাবে মুছে তাকে ফেরত দিয়েছিল। কিন্তু পরে যখন সে তার ফিঙ্গারপ্রিন্ট পেয়েছিল, সেই ফিঙ্গারপ্রিন্ট গাড়িতে থাকা ফিঙ্গারপ্রিন্টের থেকে সম্পূর্ণ আলাদা ছিল। কিন্তু এর মানে এই নয় যে সে নির্দোষ, আবার এটাও নয় যে সে দোষী, কারণ জোডিয়েক মার্ডার করার সময় হাতে গ্লাভস পরা ছিল এবং সেই গাড়িতে থাকা ফিঙ্গারপ্রিন্ট কোনো পুলিশ অফিসারের হতে পারে। রবার্ট পুলিশ অফিসারের কথা শুনে বুঝতে পারে রিক মার্শালের হ্যান্ডরাইটিং টেস্ট এখনও হয়নি। সে সেই ব্যক্তিকে কল করে যে ব্যক্তি রাতে তাকে ফোন করেছিল এবং তার কাছে তাকে রিক মার্শালের হ্যান্ডরাইটিং কপি চায়। হ্যান্ডরাইটিং পাওয়ার পর সে শেরুডের কাছে যায় এবং সেই হ্যান্ডরাইটিং ম্যাচ করে না। এরপর একদিন জোডিয়েকের নতুন লেটার আসে যেখানে ডিটেকটিভ ডেভের নাম উল্লেখ থাকে এবং এতে সমস্যা আরও বেড়ে যায় যখন বাকি অফিসাররা এটাই মনে করে যে এই লেটার ডেভ নিজে লিখেছে। বিশেষ করে সে নাম নিজে ইচ্ছে করে এর মধ্যে লিখেছে নিজের পাবলিসিটি বাড়ানোর জন্য, আর এটাই কারণ তাকে হোমিসাইড ডিপার্টমেন্ট থেকে বের করে দেওয়া হয় এবং ঠিক একজন সাধারণ অপরাধীর মতোই তারও হ্যান্ডরাইটিং টেস্ট নেওয়া হয়। ডিটেকটিভ ডেভের রেপুটেশন এখানেই সব নষ্ট হয়ে যায় এবং পরের দিন সকালে রবার্ট যখন তার সাথে দেখা করতে যায় তখন সে তাকে দেখা মাত্রই রেগে যায়। সে তাকে স্পষ্টভাবে বুঝিয়ে দেয় এই কেসটা তার নিজের দায়িত্ব এবং সে একজন কার্টুনিস্ট, তাই সে যেন এই কেস থেকে দূরে থাকে। পল এভরি, যে অনেক আগেই নিউজ পেপারের কাজ ছেড়ে দিয়েছে, সে এখন প্রচুর নেশা করার অভ্যাস করে ফেলেছে এবং এমন অবস্থায় সে টিভিতে একটা খবর দেখে যেখানে জানানো হয় বড় বড় ডিটেকটিভ এবং পুলিশ অফিসাররা যেই পাজেল সলভ করতে পারেনি সেই পাজেল রবার্ট নামের কার্টুনিস্ট সলভ করে ফেলেছে। রবার্ট টেলিভিশনে প্রত্যেককে জানায় সে লাইব্রেরির বই পড়ে এই সাইফার সলভ করেছে। এরপর রবার্ট বব ভনের বাড়িতে যায়, যে একজন প্রজেকশনিস্ট। রবার্ট তাকে বলে সে এখানে দ্য মোস্ট ডেঞ্জারাস গেমের সিনেমার সম্বন্ধে জানতে এসছে
সে জানতে চায় সিনেমাটা কখন থিয়েটারে প্লে করা হয়েছিল, কিন্তু বব তাকে জানায় এই সিনেমা বহুবার প্লে করা হয়েছিল, তাই তাকে ফাইল চেক করে সময়গুলো বলতে হবে। রবার্ট যখন জোডিয়েকের নাম উল্লেখ করে তখন বব বুঝে যায় যে এখানে রিক মার্শালের জন্য সে এসছে, এবং সে প্রথমেই তাকে জানিয়ে দেয় তার সাথে অনেক দিন কোনো কথা হয়নি। রবার্ট বলে রিক মার্শাল একটা ফিল্ম ক্যানিস্টার এখানে রেখে গিয়েছিল এবং সে বলেছিল এটা যেন কেউ না খোলে। সে জিজ্ঞাসা করে আপনি কি সেটা খুলেছিলেন? বব তাকে বলে রিক মার্শাল 1972 সালে তার সাথে করে সেটা নিয়ে গিয়েছিল। বব তাকে জিজ্ঞাসা করে সে কি এটার জন্যই রিক মার্শালকে সন্দেহ করছে। তখন রবার্ট তাকে বলে না, সে একটা পোস্টার রেখেছিল এবং তার মধ্যে লেখাগুলো জোডিয়েকের সাথে মিলে যায়। তখন বব তাকে জানায় রিক কোনো পোস্টার বানাতো না, বরং এই পোস্টার সে নিজে বানিয়েছে এবং এই লেখাটাও তার নিজের। রবার্ট একদম চুপ হয়ে যায়, সে আতঙ্কে পড়ে যায়। তার এখন মনে হতে শুরু করে যে বব হলো আসল জোডিয়েক। বব যখন রেকর্ড চেক করার জন্য বেসমেন্টে যাচ্ছিল, রবার্ট তাকে বাধা দেয়। সে ভাবতে শুরু করে ক্যালিফোর্নিয়াতে বেসমেন্ট কারো বাড়িতে নেই এবং তার সন্দেহ আরও বেড়ে যায়। তবুও সে নিজেকে শান্ত রাখার চেষ্টা করে এবং বেসমেন্টে চলে যায়। বব তার পুরনো খাতা চেক করার পর তাকে জানায় দ্য মোস্ট ডেঞ্জারাস গেম থিয়েটারে চলেছিল 1969 সালের মে মাসে, অর্থাৎ জোডিয়েকের পাঠানো লেটারের ঠিক 9 সপ্তাহ আগে। রবার্ট তখনই ওপরে কারো পায়ের শব্দ শুনতে পায়। সে ভয়ে এখান থেকে পালিয়ে যায়। রবার্ট পরের দিন সকালে জেলে চলে যায় লিন্ডা নামের একটি মেয়ের সাথে দেখা করতে। এই মেয়েটি রিক মার্শালের বোন হয় এবং তার বিশ্বাস সে ভালোভাবে বলতে পারবে আসলে কি ঘটেছিল। মেয়েটি তখন বলে ডার্লিং নামের সেই মেয়েটি যে পার্টি রেখেছিল সেই পার্টিতে প্রত্যেকে সাধারণভাবে আসলেও একটি ছেলে এসেছিল স্যুট পরে এবং সে পুরো রাত একটা চেয়ারের মধ্যে বসেছিল, কারোর সাথে কথা বলছিল না, এবং বিশেষ করে ডার্লিং তাকে বলছিল যে সে যেন এই ব্যক্তির থেকে দূরে থাকে। এবং এই ঘটনার কিছু সপ্তাহের মধ্যেই ডার্লিংয়ের মৃত্যু হয়ে যায়। রবার্ট তাকে সেই ব্যক্তির নাম বলতে বলে। মেয়েটি বলে তার নাম ছিল স্ট্যান, কিন্তু রবার্ট তার কথা বিশ্বাস করে না, কারণ তার হিসেব মতো সেই ব্যক্তির নাম হওয়া উচিত রিক মার্শাল। কিন্তু মেয়েটি স্পষ্টভাবে তাকে বলে দেয় সে রিক ছিল না। রবার্ট হতাশ হয়ে পড়ে এবং সে যখন এখান থেকে বেরিয়ে আসবে ঠিক তখনই মেয়েটি বলে সেই ব্যক্তির নাম স্ট্যান ছিল না, বরং ছিল লি। রবার্ট এখান থেকে বেরিয়ে পুলিশ স্টেশনে চলে যায় এবং মোলানাক্সকে বোঝায় সেই অপরাধী হলো লি। সেই পুলিশ অফিসার তাকে বোঝায় সে অনেক চেষ্টা করে ফেলেছে, তাই সে যেন এখন সবকিছু বন্ধ করে দেয়। রবার্ট বাড়িতে ফিরে লি একটা ফাইল খুঁজে পায় এবং সেখানে তার জন্ম তারিখ লেখা ছিল 18 ডিসেম্বর, এবং সেই রাতেই সে ডেভের বাড়িতে চলে যায়। ডেভ তাকে বলে এই ব্যক্তিকে 1975 সালে যৌন নির্যাতনের কারণে গ্রেপ্তার করা হয়েছিল, এবং তারপর সে যখন জেল থেকে বের হয় তখন সে তাকে একটা চিঠি লেখে এবং সেই চিঠিটা সে রবার্টকে দেখায়, যেখানে লেখা ছিল ডিয়ার ডেভ, আমি যদি তোমাকে কোনো হেল্প করতে পারি তবে অবশ্যই জানাবে। আমি দুঃখিত, আমি তোমার দলের লোক না। রবার্ট তাকে বলে এই ব্যক্তি যখন জেলে ছিল অর্থাৎ 1975 সালে ঠিক তখনই একমাত্র জোডিয়েকের লেটার বন্ধ হয়েছিল, এবং যখন সে জেল থেকে ফিরে আসে তারপর আবার লেটার আসা শুরু হয়। ডেভ তখন তাকে জিজ্ঞাসা করে সে ভ্যালেজো পুলিশ স্টেশন থেকে ফাইল নিয়ে সে জানতে পেরেছে ডার্লিং নামের মেয়েটি লি নামের একটি ব্যক্তিকে চেনে, কিন্তু এই লি নামের ব্যক্তি হলো সেই আর্থার অ্যালেন লি। এটা সে কিভাবে প্রমাণ করবে? রবার্ট তাকে বোঝায় লি এর বাড়ি ডার্লিংয়ের বাড়ি থেকে অনেকটা দূরে থাকলেও সে থাকতো তার মায়ের বেসমেন্টে, যেটা ডার্লিংয়ের বাড়ি থেকে 50 গজ দূরে, এবং এটা সে পায়ে হেঁটে মেপে এসছে। এই সব কিছু শোনার পর ডেভ তাকে বলে সে এটা প্রমাণ করতে পারবে না এবং সে যেন এই কেসটা এখানে বন্ধ করে দেয়। ডিসেম্বর 20, 1983 রবার্ট মার্কেটে যায় এবং লিকে দেখতে পায় এবং সে হতাশ হয়ে যায়, কারণ তার সামনে একজন অপরাধী দাঁড়িয়ে আছে, কিন্তু শুধুমাত্র প্রমাণ না থাকায় তাকে আর অ্যারেস্ট করা হচ্ছে না। এরপর 7.5 বছর কেটে যায়। পুলিশ স্টেশনে নতুন অফিসার আসে এবং তারা নিয়ম রক্ষার জন্য সেই কেসের তদন্ত চালায়, কিন্তু এতে কোনো কাজ হয় না। এরপর আর্থার অ্যালেন লি হার্ট অ্যাটাকে মৃত্যু হয়ে যায়। মূল কথা হলো সিনেমার শেষটা ইচ্ছাকৃত অস্পষ্ট রাখা হয়েছে, যাতে বোঝানো যায় সত্যের খুব কাছে গিয়েও মানুষ কখনো কখনো প্রমাণের অভাবে সত্য প্রমাণ করতে পারে না। এটাই ছিল মুভি জোডিয়াকের এক্সপ্লেনেশন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরের একটি ভিডিওর সাথে। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।